হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি শুরু থেকে ইংরেজি শেখার যে কোর্স চালু করেছি, সেই কোর্সের ইতিপূর্বে যে কয়েকটি পর্ব রয়েছে, সেই পর্ব থেকে আমরা শিখেছি কিভাবে একটি সেন্টেন্স থেকে এলিমেন্টগুলো আলাদা করতে হয়। আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে সেই বাক্যগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজি করব। একটু খেয়াল করবেন, আমরা কয়েকটি সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। কোন টেন্সের? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবেন কী করে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনার বুদ্ধি হচ্ছে শেষে যে ভার্ব থাকবে। আমরা আগেই জানি বাংলা বাক্যের একদম শেষে ভার্ব থাকে। শেষে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে এ বিভক্তি যোগ থাকবে। এ, রস্বই এবং অন্তুস্থ, এই তিনটে বিভক্তি যোগ থাকবে। যদি কোনো সেন্টেন্সের শেষে এ, রস্বই এবং অন্তুস্থ এই তিনটি বিভক্তি যোগ থাকে, তাহলে বুঝবেন সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরও সহজ করে বলে দিই, একটি শব্দকে ভাঙলে দুটো জিনিস বেরোয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে বিভক্তি। যেমন আমরা যদি ধরিকে ভাঙি, তাহলে ধরি সমান হচ্ছে ধর যোগ ই, ধরি। তাহলে এখানে কি আছে? ই বিভক্তি। আবার যদি বলি ধরে, ধরে বললে কি হবে? ধর যোগ এ, তাহলে এখানে রয়েছে এ বিভক্তি। তাহলে যদি কোনো বাংলা সেন্টেন্সের শেষে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে যদি এ, রস্বই, অন্তুস্থ এই বিভক্তিগুলো থাকে, তাহলে সেটিকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটি হচ্ছে, আমরা লিখি একটু সহজ একটি গঠন। সেটি হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে হচ্ছে এক্সটেনশন। প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে যে এক্সটেনশন। আমরা ইতিপূর্বেই এক্সটেনশন কি তা শিখেছি। সেই এক্সটেনশনগুলো পর্যায়ক্রমে একটির পর একটি যদি আমরা বসায় দিই, তাহলে তার ইংরেজি হয়ে যাবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সের ইংরেজি করি। সেটি হচ্ছে ধরি হচ্ছে ভার্ব, কারা ধরে? আমরা ধরি হচ্ছে সাবজেক্ট। কি ধরি? মাছ ধরি, এক্সটেনশন টু। কোথায় ধরি? এই নদীতে। কোথায়? এই নদীতে, তাহলে এক্সটেনশন 3। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, দুটো এক্সটেনশন পেয়েছি এবং ভার্ব পেয়েছি। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা ইংরেজি কি? উই। এরপরে ভার্ব ব্যবহার করব। ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ভার্ব হচ্ছে ধরি, ধরি ইংরেজি কি? ক্যাচ, ক্যাচ। তাহলে উই ক্যাচ। এরপরে আমরা এক্সটেনশন বসাবো। এক্সটেনশন আছে কয়টা? দুইটা, একটি আর একটি। তাহলে আগে বসবে এক্সটেনশন টু। মাছ ইংরেজি কি? ফিশ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা আগের পর্বে বলেছিলাম যে এক্সটেনশন টুর আগে একটা এ অথবা অ্যান বসে, এবং সেই সাথে আমরা শিখেছিলাম যদি সেটা আনকাউন্টেবল বা প্লুরাল নাউন হয় তাহলে আবার এ অ্যান বসবে না। এখন প্রশ্ন হচ্ছে মাছ কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? মাছ হচ্ছে যখন পুকুর অথবা নদীর মধ্যে থাকবে তখন সেটাকে আমরা আনকাউন্টেবল নাউন হিসাবে হিসেব করি, কারণ পুকুরে বা নদীতে কতটি মাছ আছে সেটা আমরা হিসেব করতে পারবো না। কিন্তু যখন মাছটি নদী বা পুকুর থেকে উঠানো হবে তখন আমরা সেটাকে গুনতে পারবো, তখন সেটা কাউন্টেবল নাউন। সেক্ষেত্রে এই মাছটি এখন আনকাউন্টেবল নাউন, সেজন্য ফিশের আগে আর কোনো কিছু বসলো না। এরপরে এই নদীতে ইংরেজি কি? ইন দিস রিভার। উই ক্যাচ ফিশ ইন দিস রিভার। এবারে আসুন, তাহলে এখানে হচ্ছে খেলে, এ বিভক্তি আছে। খেলে হচ্ছে ভার্ব। কে খেলে? সে খেলে। কি খেলে? ফুটবল, এক্সটেনশন টু। কোথায় খেলে? মাঠে, এক্সটেনশন 3। কখন খেলে? বিকেলে, এক্সটেনশন 4। তাহলে ঠিক এই গঠন অনুযায়ী আমরা এর ইংরেজি করে নিব। প্রথমে হচ্ছে সাবজেক্ট, সে ইংরেজি হচ্ছে হি। আপনারা সবাই জানেন যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটি এস অথবা ইএস অথবা আইএস যোগ করতে হবে। এখন কখন এস, ইএস, আইএস যোগ করবেন এই জন্য আমার একটি ভিডিও দেওয়া আছে, এই ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
আপনারা সেখান থেকে দেখে নেবেন। খেলে ইংরেজি হচ্ছে প্লে, একটা এইচ যোগ করলাম। এরপরে হচ্ছে আমরা সাবজেক্ট এবং ভার্ব দুটো বসানো হয়ে গেল। এরপরে আমরা এক্সটেনশন 3টা বসাবো। তাহলে আগে বসবে 2, তারপরে 3, তারপরে 4। ফুটবল ইংরেজি ফুটবল। কোনো খেলার নামের আগে কোনো আর্টিকেল বসবে না। এরপরে হচ্ছে এক্সটেনশন 3, মাঠ ইংরেজি কি? ইন দি প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। আর এমনি মাঠ যদি আমরা বুঝি ফিল্ড, সেটা হচ্ছে শস্যক্ষেত্র, সেই মাঠের ক্ষেত্রে ফিল্ড ব্যবহার করা হয়। আর যদি খেলার মাঠ হয় তাহলে সেটা হচ্ছে প্লেগ্রাউন্ড। এরপরে হচ্ছে বিকেলে। বিকেলে ইংরেজি কি? বিকেলে ইংরেজি হচ্ছে ইন দি ইভিনিং। তাহলে হি প্লেস ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং হয়ে গেল। এবারে আসুন পরবর্তী সেন্টেন্সে। তাহলে তারা আমাকে পছন্দ করে। পছন্দ করে হচ্ছে ভার্ব। কারা পছন্দ করে? তারা সাবজেক্ট। কাকে পছন্দ করে? আমাকে। এক্সটেনশন 1। তাহলে প্রথমে আমরা কি করব? সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হচ্ছে দে। এরপরে হচ্ছে ভার্ব হচ্ছে পছন্দ করে, লাইক মানে পছন্দ করা, লাইক, দে লাইক। আর আমাকে ইংরেজি হচ্ছে মি, দে লাইক মি হয়ে গেল। এরপরে সাহায্য করি, ই আছে, করি, ই বিভক্তি আছে, তাহলে সাহায্য করি ভার্ব। কে সাহায্য করে? আমি হচ্ছে সাবজেক্ট। কাকে সাহায্য করি? তাকে। এক্সটেনশন 1। তাহলে আই হেল্প মানে সাহায্য করা, আই হেল্প, তাকে ইংরেজি হচ্ছে হিম। এভাবে আপনি যে কোনো সেন্টেন্স বাংলা করবেন। যে কোনো সেন্টেন্স বাংলা করার পর সেটাকে ইংরেজি করতে গেলে এই স্ট্রাকচারটি ব্যবহার করবেন। শুধু মনে রাখবেন এই স্ট্রাকচার অনুযায়ী সেই সেন্টেন্সের ইংরেজি হবে যে সকল সেন্টেন্সের শেষে এ, ই এবং অন্ত্যস্ত এই 3টি বিভক্তি থাকবে। এই হচ্ছে ইংরেজি করার নিয়ম। এবারে আমরা জানি প্রত্যেকটি সেন্টেন্সের 4টা করে ফর্ম হয়। কয়টা ফর্ম? 4টা। খুব ভালো করে খেয়াল করবেন। 4টা করে ফর্ম। একটা হচ্ছে অ্যাফারমেটিভ ফর্ম, একটি হচ্ছে নেগেটিভ ফর্ম, আরেকটি হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। আপনি এখান থেকেই কিন্তু সবগুলো করতে পারবেন। শুধু একটু পার্থক্য, নেগেটিভ ক্ষেত্রে সাবজেক্টের পরে ডন্ট অথবা ডাজেন্ট। তাহলে আপনি যদি এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে চান, নাবোধক করতে চান, তাহলে সাবজেক্টের পরে শুধু ডন্ট এবং ডাজেন্ট ব্যবহার করবেন, তাহলে নাবাদক হয়ে গেল। বাংলাতে শুধুমাত্র শেষের দিকে একটা না যোগ করবেন। শেষের দিকে কী যোগ করবেন? না। প্রত্যেকটা শেষে না যোগ করবেন, তাহলে সেটি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ আপনি বলতে পারেন আমরা এই নদীতে মাছ ধরি না, সে বিকেলে মাঠে ফুটবল খেলে না, তারা আমাকে পছন্দ করে না, আমি তাকে সাহায্য করি না। অর্থাৎ আপনি প্রত্যেকটি বাংলা সেন্টেন্সের শেষে যদি না যোগ করেন তাহলে সেটি নেগেটিভ হয়ে যাবে। আর ইংরেজি করার সময় কি করবেন? আগে যেভাবে আপনি ইংরেজি করলেন এখনও ঠিক একইভাবে ইংরেজি করবেন, শুধুমাত্র সাবজেক্টের পরে ডন্ট এবং ডাজেন্ট যোগ করবেন। কখন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা আগেই শিখেছি থার্ড পারসন কোনগুলো, সে তার মধ্যে যদি একটিকে বোঝায় বা একজনকে বোঝায় তাহলে সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আপনি ডাজেন্ট ব্যবহার করবেন। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ডন্ট ব্যবহার করবেন। তাহলে আমরা যদি বলি আমরা এই নদীতে মাছ ধরি না, তাহলে কি করবেন? উই ডন্ট ক্যাচ ফিশ ইন দিস রিভার। উই ডন্ট ক্যাচ ফিশ ইন দিস রিভার। এটা কি হবে? সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাজেন্ট। অর্থাৎ হি ডাজেন্ট প্লেস ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং। অর্থাৎ সে বিকেলে মাঠে ফুটবল খেলে না। ঠিক একই রকমভাবে তারা আমাকে পছন্দ করে না, তাহলে কি লিখবেন? দে ডোন্ট লাইক মি। তারা আমাকে পছন্দ করে না। আমি তাকে সাহায্য করি না, কি করবেন? আই ডোন্ট হেল্প হিম। আমি তাকে সাহায্য করি না। তাহলে নেগেটিভ হয়ে গেল। আবার যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান, কোনো ব্যাপার না, বাংলাতে শুধুমাত্র সাবজেক্টের পরে একটি কয় হস্যি যোগ করবেন। কয় হস্যি কি? আর লাস্টে একটি, শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিবেন।
তাহলে আমরা কি এই নদীতে মাছ ধরি? প্রশ্ন। সে কি বিকেলে মাঠে ফুটবল খেলে? তারা কি আমাকে পছন্দ করে? আমি কি তাকে সাহায্য করি? অর্থাৎ বাংলা সেন্টেন্সে সাবজেক্টের পরে একটি কয় রসিকার যোগ করলেই সেটা আবার ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর ইংরেজি করবেন কিভাবে? সেন্টেন্সের শুরুতে ডু অথবা ডাজ যোগ করবেন, ডু অথবা ডাজ যোগ করবেন, তাহলে সেটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন আমরা যদি এটা বলি আমরা কি এই নদীতে মাছ ধরি, তাহলে প্রথমে কি ব্যবহার করবেন? ডু। ডু উই ক্যাচ ফিশ ইন দি রিভার? আবার সে কি বিকেলে মাঠে ফুটবল খেলে? শেষ একটি জিজ্ঞাসা চিহ্ন, তাহলে প্রথমে কি দিবেন? ডাজ। ভার্বের এসটা তখন বাদ দিবেন, অর্থাৎ ডাজ হি প্লে ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং। ঠিক একই রকমভাবে আপনি এটা করতে পারেন, তারা কি আমাকে পছন্দ করে? তারা কি আমাকে পছন্দ করে? তাহলে ডু দে লাইক মি। একই রকমভাবে যদি আমরা এটা করি, আমি কি তাকে সাহায্য করি, একটি কি যোগ করবেন? আমি কি তাকে সাহায্য করি, তাহলে কি হবে? ডু। ডু আই হেল্প হিম, একটি জিজ্ঞাসা চিহ্ন দিবেন। শেষ। তাহলে আমরা একইভাবে একই রকম সব কিন্তু একই সিস্টেম, শুধুমাত্র একটু একটু করে চেঞ্জ করতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয় একরকম, নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সাবজেক্টের পরে ডন্ট বা ডাজেন্ট ব্যবহার করবেন। ইন্টারোগেটিভ যদি হয় তাহলে শুরুতে ডু অথবা ডাজ ব্যবহার করবেন। মনে রাখবেন, যখন ডাজ অথবা ডাজেন্ট ব্যবহার হবে তখন মূল ভার্বের সাথে আমরা যে এস বা ইয়ের যোগ করতাম সেইটার যোগ করবো না, সেটা থাকলে বাদ দিয়ে দিব। আবার যদি এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ডন্ট এবং ডাজেন্ট একদম সেন্টেন্সের শুরুতে দিয়ে দিবেন। কেমন? আমরা কি এই নদীতে মাছ ধরি না? একটু খেয়াল করেন, আমরা কি এই নদীতে মাছ ধরি না, তাহলে কি করবেন? শুরুতে জাস্ট ডন্ট ব্যবহার করে দিবেন, তাহলে হয়ে গেল। আবার যদি বলি সে কি বিকেলে মাঠে ফুটবল খেলে না, তাহলে কি করবেন? শুরুতে ব্যবহার করবেন ডাজেন্ট। ডাজেন্ট হি প্লে ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং। ঠিক একই রকমভাবে তারা কি আমাকে পছন্দ করে না, তাহলে প্রথমে কি ব্যবহার করবেন? ডন্ট। এভাবে একই রকমভাবে ডন্ট আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করি না? ডন্ট আই হেল্প হিম। তাহলে আশা করছি এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যেটা চিনি, আপনি যদি এত কিছু না বুঝেন শুধুমাত্র খেয়াল করবেন যে সকল বাংলা সেন্টেন্সের শেষে এ ই অন্তুস্থ এই তিনটা বিভক্তি থাকবে, সেই সেন্টেন্সগুলোর ইংরেজি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহার করবেন। আর সেগুলোর নেগেটিভ কীভাবে করবেন, আবার সেগুলোর ইন্টারোগেটিভ কীভাবে করবেন এবং নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে করবেন সেটাও আমরা ইতোমধ্যেই শিখে নিলাম। এখন এই সেন্টেন্সগুলোকে আপনি আবার কিন্তু পাস্টে করতে পারবেন, কোনো ব্যাপার না। পাস্টে করতে গেলে কিছুই না, শুধুমাত্র এইটার একটি পাস্ট ফর্ম হবে, সব ঠিক থাকবে। যদি এটা আপনি পাস্টে করতে চান তাহলে সমস্ত কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র ভার্বটা কী হয়ে যাবে? পাস্ট ফর্মে হয়ে যাবে। যেমন আমরা এই নদীতে মাছ ধরতাম, তখন কি হয়ে যাবে? এইটা হবে হচ্ছে ধরতাম, ধরতাম। তাহলে এটা কিন্তু কি হয়ে গেল? পাস্টে হয়ে গেল। আমরা এই নদীতে মাছ ধরতাম। তাহলে নিয়মটা কি বলেছিলাম? সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এবং এক্সটেনশন। তাহলে কি হবে? সব ঠিক থাকবে, শুধু ভার্বটা পাস্ট ফর্মে হয়ে যাবে। উই ক্যাচড ফিশ ইন দিস রিভার। সে বিকেলে মাঠে ফুটবল খেলতো, অতীত, পাস্টে হয়ে গেল। সে বিকেলে মাঠে ফুটবল খেলতো। তাহলে কি হবে? সব আগের মতোই থাকবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, ভার্বের জায়গায় ভার্ব থাকবে, এক্সটেনশনের জায়গায় এক্সটেনশন থাকবে, শুধুমাত্র ভার্বটা কি হবে? পাস্ট ফর্মে হয়ে যাবে, অর্থাৎ প্লেড। হি প্লেড ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং। তারা আমাকে পছন্দ করতো, খেয়াল করেন, তারা আমাকে পছন্দ করতো। তাহলে ইংরেজি কি হবে? সব আগের মতোই হবে, শুধুমাত্র ভার্বটা কি হবে? পাস্ট ফর্মে হয়ে যাবে, অর্থাৎ দে লাইকড মি।
বোঝা গেল আশা করছি। এরপরে আসুন, আমি তাকে সাহায্য করতাম। আমি তাকে সাহায্য করতাম। তাহলে এটা আবার কি হয়ে গেল? পাস্ট হয়ে গেল। তাহলে সব ঠিক থাকবে, আগের মতো সব ঠিক। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ভার্বের জায়গায় ভার্ব, এক্সটেনশনের জায়গায় এক্সটেনশন, শুধুমাত্র ভার্বটা পাস্ট ফর্মে হয়ে যাবে, অর্থাৎ আই হেল্পড হিম। বোঝা গেল? তাহলে আমরা আবার যদি এইগুলোকে নেগেটিভ করতে চাই তাহলে আগের মতোই হবে, শুধুমাত্র সাবজেক্টের পরে ডিডেন্ট ব্যবহার করবেন। যদি নেগেটিভ করতে চাই, পাস্টের যদি নেগেটিভ করতে চাই তাহলে কি করবেন? ডিডেন্ট ব্যবহার করবেন। তাহলে কি, আমরা এই নদীতে মাছ ধরতাম না। আমরা এই নদীতে মাছ ধরতাম না, তাহলে কি হবে? উই ডিডেন্ট ক্যাচ ফিশ। যখন ডিডেন্ট ব্যবহার হয় তখন ভার্বটা আবার প্রেজেন্ট ফর্মে হবে, এটা মাথায় রাখবেন। যখন এটাকে পাস্ট টেন্সকে আবার নেগেটিভ করবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভার্বটা আবার প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে, অর্থাৎ উই ডিডেন্ট ক্যাচ ফিশ ইন দিস রিভার। সে বিকেলে মাঠে ফুটবল খেলতো না, তাহলে কি? হি ডিডেন্ট প্লে ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং। তারা আমাকে পছন্দ করতো না, তাহলে দে ডিডেন্ট লাইক মি। দে ডিডেন্ট লাইক মি। আমি তাকে সাহায্য করতাম না, তাহলে আই ডিডেন্ট হেল্প হিম। ক্লিয়ার? আবার যদি এটাকে আপনারা ইন্টারোগেটিভ করতে চান কোনো সমস্যা নাই, শুধুমাত্র ডিড একদম সেন্টেন্সের শুরুতে কি দিবেন? ডিড ব্যবহার করবেন। অর্থাৎ আমরা এই নদীতে, আমরা কি এই নদীতে মাছ ধরতাম? প্রশ্ন, আমরা কি এই নদীতে মাছ ধরতাম? তাহলে জাস্ট একদম সেন্টেন্সের শুরুতে একটা ডিড বসিয়ে দিবেন, তাহলে কিন্তু সেটি আবার পাস্ট হয়ে গেল। অর্থাৎ ডিড উই ক্যাচ ফিশ ইন দিস রিভার। সে কি বিকেলে ফুটবল খেলতো? তাহলে কি হবে? ডিড হি প্লে ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং। ঠিক একই রকমভাবে তারা আমাকে পছন্দ করতো। তারা কি আমাকে পছন্দ করতো? তাহলে ডিড দে লাইক মি। আমি কি তাকে সাহায্য করতাম? তাহলে কি? ডিড আই হেল্প হিম। এই ডিড আই হেল্প হিম। তাহলে আপনি চাইলে এগুলোকে আবার নেগেটিভ, ইন্টারোগেটিভ এগুলো করতে পারবেন। আবার যদি আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চান কোনো ব্যাপার না, শুরুতে কি বসাবেন? শুরুতে বসাবেন ডিডেন্ট। অর্থাৎ আমরা কি এই নদীতে মাছ ধরতাম না? আমরা কি এই নদীতে মাছ ধরতাম না, তাহলে কি করবেন? ডিডেন্ট। ডিডেন্ট উই ক্যাচ ফিশ ইন দিস রিভার। সে কি বিকেলে মাঠে ফুটবল খেলতো না, তাহলে ডিডেন্ট হি প্লে ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং। তারা আমাকে পছন্দ করতো, তাহলে তারা কি আমাকে পছন্দ করতো না, তাহলে ডিডেন্ট দে লাইক মি। একই রকমভাবে আমি তাকে সাহায্য করতাম, তাহলে আমি কি তাকে সাহায্য করতাম না? আমি কি তাকে সাহায্য করতাম না, তাহলে কি হবে? ডিডেন্ট আই হেল্প হিম। আমি কি তাকে সাহায্য করতাম না। তাহলে কিন্তু আপনি একসাথে সবগুলো করতে পারবেন। প্রেজেন্ট টেন্সে করতে পারছেন, পাস্ট টেন্সে করতে পারছেন, এরপর আমরা ফিউচার টেন্সও করব। আবার আপনি একই সাথে অ্যাফারমেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। একই ব্যাপার, শুধুমাত্র একটু একটু পার্থক্য হবে। আশা করছি বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে আমরা যদি এটাকে ফিউচারে করতে চাই, ভবিষ্যৎ, আমরা বর্তমানে করলাম, অতীতে করলাম, এবারে ভবিষ্যৎ, আমরা ভবিষ্যতে, যেমন আমরা এই নদীতে মাছ ধরবো। খেয়াল করুন, আমরা এই নদীতে মাছ ধরবো। আমরা এই নদীতে মাছ ধরবো, তাহলে কি হয়ে গেল? ভবিষ্যৎ হয়ে গেল। ভবিষ্যতে কি? ঠিক এই নিয়মটাই থাকবে, একটি সাবজেক্ট, তারপরে উইল বসাবেন, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কি? আবার এক্সটেনশন। অর্থাৎ আপনি যেভাবে প্রেজেন্ট টেন্সে করছেন এটাও ঠিক একই রকম হবে। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, ভার্বের জায়গায় ভার্ব থাকবে, এক্সটেনশনের জায়গাগুলোতে এক্সটেনশন থাকবে। শুধুমাত্র সাবজেক্টের পরে এক্সট্রা কি যোগ হবে? উইল যোগ করবেন, তাহলে ভবিষ্যৎ হয়ে গেল। যেমন আমরা এই নদীতে মাছ ধরবো, তাহলে কি হবে? উই উইল ক্যাচ ফিশ, প্রেজেন্ট টেন্স। উই উইল ক্যাচ ফিশ ইন দিস রিভার। ঠিক একই রকমভাবে সে বিকেলে মাঠে ফুটবল খেলবে। খেয়াল করুন, সে বিকেলে মাঠে ফুটবল খেলবে, ভবিষ্যৎ। তাহলে কি হবে? হি উইল প্লে ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং।
তারা আমাকে পছন্দ করবে। আজ পছন্দ করছে না, কিন্তু তারা আমাকে একসময় পছন্দ করবে। তাহলে কি, দে উইল লাইক মি, তারা আমাকে পছন্দ করবে। আমি তাকে সাহায্য করব, আমি তাকে সাহায্য করব। তাহলে কি হবে, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। বোঝা গেল? তাহলে সব কিন্তু একরকম, ইংরেজি ভাষাটা অত আসলে কঠিন না, একই রকম, শুধুমাত্র একটু একটু পরিবর্তন করে দিবেন, তাহলে ওইটা প্রেজেন্ট, ওইটাই পাস্ট, আবার ওইটাই ফিউচার হচ্ছে, আবার ওইটাই অ্যাফার্মেটিভ, ওইটাই নেগেটিভ, ওইটাই ইন্টারোগেটিভ, আবার ওইটাই নেগেটিভ ইন্টারোগেটিভ। শুধুমাত্র আপনি খেয়াল করবেন যে কখন কোনটা চেঞ্জ করতে হবে, আর এইভাবে নিজে নিজে তৈরি করবেন এবং বাস্তবে প্র্যাকটিস করবেন, মুখে মুখে বলার চেষ্টা করবেন। আবার এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে কি করবেন, জাস্ট উইলের পরে একটি নট যোগ করতে পারেন অথবা ওন্ট যোগ করতে পারেন। ওন্ট, উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। তাহলে আমরা এই নদীতে মাছ ধরবো না, কি করবো না, মাছ ধরবো না। তাহলে আমরা সাবজেক্টের পরে জাস্ট ওন্ট ব্যবহার করে দিলে হয়ে যাবে। কি যোগ করব, ওন্ট। তাহলে উই ওন্ট ক্যাচ ফিশ, ওন্ট, উইল নটও ব্যবহার করতে পারেন, ওন্টও ব্যবহার করতে পারেন, শর্ট ফর্ম। তাহলে উই ওন্ট ক্যাচ ফিশ ইন দিস রিভার, সে বিকেলে মাঠে ফুটবল খেলবে না। তাহলে কি, হি ওন্ট প্লে ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং। তারা আমাকে পছন্দ করবে না, তারা আমাকে পছন্দ করবে না। তাহলে দে ওন্ট লাইক মি, আমি তাকে সাহায্য করব না, সে আমাকে সাহায্য করেনি, আমি তাকে সাহায্য করব না। আই ওন্ট হেল্প হিম। আবার যদি আপনি ইন্ট্রোগেটিভ করতে চান, কোনো ব্যাপার না, শুধু সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসতে হবে। এক কথায় বলি, যে কোনো সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করার সময়, যে কোনো সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করার সময় শুধু সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে চলে আসবেন, তাহলে সেটা ইন্ট্রোগেটিভ হয়ে গেল। আবার যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে চান, সাহায্যকারী ভার্বের সাথে একটা নট যোগ করবেন এবং তার শর্ট ফর্মটা সেন্টেন্সের শুরুতে দিয়ে দিবেন, তাহলেই সেটা আবার নেগেটিভ ইন্ট্রোগেটিভ হয়ে গেল। আর যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে চান, তাহলে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব বসাবেন এবং তারপরে নট যোগ করবেন, অথবা সাহায্যকারী ভার্বের সাথে নট যোগ করে তার শর্ট ফর্ম বসাবেন। বোঝা গেল? তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে চাই, তাহলে কি করব, আমরা কি এই নদীতে মাছ ধরবো না, আমরা কি এই নদীতে মাছ ধরবো না। তাহলে কি করবেন, ওন্ট উই ক্যাচ ফিশ ইন দিস রিভার, সে কি বিকেলে মাঠে ফুটবল খেলবে না। তাহলে কি, ওন্ট হি প্লে ফুটবল ইন দি প্লেগ্রাউন্ড ইন দি ইভিনিং। তারা কি আমাকে পছন্দ করবে না, ওন্ট দে লাইক মি, আমি কি তাকে সাহায্য করব না, তাহলে ওন্ট আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করব না। এভাবে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। আশা করছি এই একটা ক্লাসের মধ্যে দিয়ে আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন। ইংরেজি শিখতে গেলে অত সময় ব্যয় করা লাগবে না। তো আজকে আমরা শিখলাম হচ্ছে কীভাবে প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করতে হবে, কীভাবে পাস্ট টেন্সে সেন্টেন্স তৈরি করতে হবে, এবং কীভাবে ফিউচারে মানে ভবিষ্যতে সেন্টেন্স তৈরি করতে হবে, এবং সেগুলোকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয়, এবং কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয়। তো এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো নিজে নিজে অনেক প্র্যাকটিস করতে হবে। নিজে নিজে খাতায় লিখবেন, সেগুলোর ইংরেজি করবেন, নিজের যখন বাস্তব জীবনে কারোর সাথে কথা বলবেন, এই শব্দগুলো যদি আপনার সিচুয়েশন অনুযায়ী ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে আপনি এই ইংরেজিটা ব্যবহার করবেন। তো এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।